Welcome to another class of Master Class in Excel with AI by Ecovision Academy. আজকের ক্লাসে আমরা পাইভট চার্ট কি করে ক্রিয়েট করতে হয় সেটা সবার আগে দেখব। তারপরে আমরা দেখব যে পাইভট চার্টের থেকে কি করে পাইভট চার্ট ছাড়াও এক্সেলে আর কি কি চার্ট ক্রিয়েট করা যায়, যেরকম বার চার্ট, কলাম চার্ট, এগুলো সব কি কি মানে কিভাবে ক্রিয়েট করা যেতে পারে এক্সেলে, আমরা সেগুলো দেখব। তো সবার আগে আমরা আজকের ক্লাসে দ্য ফার্স্ট থিং that we will see in today's class is how to create pivot chart. pivot chart এক্সেলে কি করে ক্রিয়েট করা যেতে পারে। তো অলরেডি আমরা আগের ক্লাসগুলোতে এই ডেটা সেটটা নিয়ে কাজ করছিলাম, যেটাকে আমরা সেলস ডেটা বলছিলাম। এই সেলস ডেটা নিয়ে অলরেডি আমরা আগের ক্লাসগুলোতে ক্লাস করেছি, এবং আজকের ক্লাসে এই সেলস ডেটা থেকে আমি পাইভট চার্ট ক্রিয়েট করব। ঠিক আছে, তো পাইভট টেবিল কি করে ক্রিয়েট করতে হয়, হাউ টু ক্রিয়েট আ পাইভট টেবিল, উই হ্যাভ অলরেডি ডান দ্যাট। নাও উই আর আপ টু হাউ টু ক্রিয়েট পাইভট চার্ট। সো টু create a pivot chart in Excel, the first thing that you have to do is basically you have to select the entire data. সবার প্রথমে তোমাকে কি করতে হবে, তোমাকে পুরো ডেটাটা সিলেক্ট করতে হবে। তো পুরো ডেটাটাকে সবার আগে আমি সিলেক্ট করে নিলাম, কন্ট্রোল শিফট সাইড অ্যারো আর ডাউন অ্যারো করে। পুরো ডেটাটাকে সিলেক্ট করার পরে, আচ্ছা এখানে পুরো ডেটাটা যদিও সিলেক্ট হয়নি, ওকে নো ইস্যুস। ওকে, পুরো ডেটাটাকে সিলেক্ট করার পরে আমরা কি করব, তারপরে আমরা ইনসার্ট ট্যাবে চলে যাব। ঠিক আছে, ইনসার্ট ট্যাবটা কোথায়, আচ্ছা আমি একটা মিনিট শো করব। সো ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা, এই হচ্ছে আমাদের ইনসার্ট ট্যাব, তোমরা এখানে দেখতে পাবে ইনসার্ট ট্যাব। এখানে এই ইনসার্ট ট্যাবে আমরা যাব। পাইভট চার্ট করতে গেলে বা পাইভট টেবিল করতে গেলে দুটো কেসেই তোমাকে কোথায় যেতে হবে, তোমাকে ইনসার্ট ট্যাবে যেতে হবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে অলরেডি কিন্তু আমরা আগের ক্লাসে পাইভট টেবিল বানানো শিখে গিয়েছি। নাও আওয়ার টাস্ক ইজ টু ক্রিয়েট পাইভট চার্ট। এবার আমরা পাইভট চার্ট ক্রিয়েট করব। পাইভট চার্ট কোথায় আছে, এক্সেলে এই যে চার্টের সেকশনটা রয়েছে তার মধ্যেই একটা অপশান হচ্ছে পাইভট চার্ট। ঠিক আছে, তো সেই পাইভট চার্টটা আমরা এবার ক্রিয়েট করব। আচ্ছা, তো পুরো ডেটাটা সিলেক্ট করাই আছে, উই হ্যাভ সিলেক্টেড দ্য এন্টায়ার ডেটা। নাও উই উইল ক্লিক অন পাইভট চার্ট। পাইভট চার্ট ক্লিক করার পরে তোমাকে দেখো এক্সেল দুটো অপশান দেবে। তুমি নিউ ওয়ার্কশিটে নিয়ে গিয়ে পাইভট চার্ট ক্রিয়েট করতে পারো, আদারওয়াইজ তুমি এক্সিস্টিং ওয়ার্কশিট, যে ওয়ার্কশিটে আমরা এখন রয়েছি, মানে যে ওয়ার্কশিটটার নাম হচ্ছে সেলস ডেটা স্যাম্পেল, সেই ওয়ার্কশিটেও তুমি করতে পারো, অথবা তুমি নিউ ওয়ার্কশিটে গিয়েও পাইভট চার্ট ক্রিয়েট করতে পারো। তো আমি নিউ ওয়ার্কশিট, নতুন একটা ওয়ার্কশিটে নিয়ে গিয়ে করতে চাইছি, না হলে ব্যাপারটা অনেক মেসি হয়ে যায় বা অনেক গ্যাদারিং হয়ে যায় একটা ছোট্ট শিটের মধ্যে। তো আমরা একটা নিউ ওয়ার্কশিটে নিয়ে গিয়ে পাইভট চার্টটা ক্রিয়েট করব। ঠিক আছে, তো নিউ ওয়ার্কশিটের উপরেই ক্লিক করা থাকবে, এবং নিউ ওয়ার্কশিটের উপরে ক্লিক করা অবস্থাতেই তোমাকে কি করতে হবে, তোমাকে ওকে ক্লিক করতে হবে। এখানে ওকেটাকে ক্লিক করতে হবে। আফটার ক্লিকিং অন ওকে ইউ উইল গেট আ অপশান লাইক দিস। তোমার সামনে এরকম একটা অপশান ওপেন হবে। এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে তোমাকে দুটো অপশান দেবে। একটা হচ্ছে এইখানে তোমাকে পাইভট টেবিল বানানোর অপশান দিয়ে দিয়েছে, একদম লেফটে পাইভট টেবিল বানানোর অপশান দিয়ে দিয়েছে। মিডিলে কি অপশান দিয়েছে, পাইভট চার্ট বানানোর অপশান দিয়ে দিয়েছে, যে কোন পাইভট চার্টটা তুমি বানাতে চাও, সেই পাইভট চার্টটা দেখতে কীরকম হবে, সেখানে কি কি অপশান থাকবে, পুরোটাই তোমাকে দিয়ে দিয়েছে। আর এই পাইভট টেবিলের ফিল্ড, পাইভট চার্টের যে ফিল্ড, সেই ফিল্ডের অপশানগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা অনেকটা কিন্তু পাইভট টেবিল বানানোর মতোই, খালি পাইভট টেবিলে আমার কাছে এই বাদিকের এই পোর্শনটাই আসতো। পাইভট চার্টে কি হচ্ছে, পাইভট চার্টে আমাদের কাছে এই চার্ট বানানোর এই অপশানটা অ্যাডিশনাল থাকছে। ওকে, তো এইবার আমরা পাইভট চার্ট বানাবো। পাইভট চার্ট কী করে বানাতে হয় সেটা দেখবো। জাস্ট গিভ মি আ মিনিট। তো পাইভট চার্ট বানানোর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমাকে এখান থেকে
ভ্যালুসগুলোকে সিলেক্ট করে নিতে হবে বা এখান থেকে অপশানসগুলোকে নিয়ে যেতে হবে। তো ধরো আমি যদি মেন ডেটাতে যাই, এইটা হচ্ছে আমাদের মেন ডেটা। এবার এর উপরে আমি কি পাইভট চার্ট বানাতে চাইছি, ধরো আমি প্রত্যেক বছরে কত টাকা করে সেল হয়েছে, কত টাকার সেলস হয়েছে, প্রতি বছরে কত টাকা করে সেলস হয়েছে সেটা আমি দেখতে চাইছি। কি বললাম, প্রতি বছরে কত টাকা করে সেলস হয়েছে সেটার উপরে আমি একটা পাইভট চার্ট ক্রিয়েট করতে চাইছি। দ্যাট হাউ মেনি সেলস ইজ বেসিক্যালি পারসিকিউটেড ইন এভরি ইয়ার, প্রতি বছরে কত টাকার সেল হয়েছে সেটা আমি ক্যালকুলেট করতে চাইছি, পাইভট চার্টের মাধ্যমে দেখাতে চাইছি। তো সবার আগে আমি ইয়ারটাকে খুঁজে বের করব। পুরো ডেটাতে ইয়ারটা কোথায় আছে তোমরা দেখতে পাবে, ইয়ারটা এখানে আছে। এটাকে আমি কোথায় নিয়ে যাব, অ্যাক্সিসে নিয়ে যেতে হবে, অ্যাক্সিসে এটাকে তোমায় নিয়ে যেতে হবে। অ্যাক্সিসে যেটাকে তুমি নিয়ে যাবে সেটা এক্স অ্যাক্সিসে থাকবে। এক্স অ্যাক্সিস মানে কি, ম্যাথামেটিক্সের অল্প কিছু আইডিয়া থাকলেও তোমাদের এটা জানা উচিত যে এই হচ্ছে, যদি আমি এটা ব্যাকা এঁকে ফেললাম খুব, এই যে হরাইজন্টাল অ্যাক্সিস এটাকে বলা হয় এক্স অ্যাক্সিস, আর এই অ্যাক্সিস যে ভার্টিক্যাল অ্যাক্সিস ওটাকে বলা হয় ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, তো এই যে ওয়াই অ্যাক্সিস, এই ওয়াই অ্যাক্সিসে ভ্যালুগুলো থাকবে, আর এক্স অ্যাক্সিসে ক্যাটাগরিটা তোমাকে দিতে হবে। তো এখানে আমার ক্যাটাগরি বলতে কি, ক্যাটাগরি বলতে ইয়ার, যে কোন বছরগুলোকে আমি দেখতে চাইছি সেটা আমার ক্যাটাগরি এখানে। তো আমি এখানে ইয়ার বা বছরটাকে সিলেক্ট করলাম, বছরটাকে সিলেক্ট করে আমি কোথায় নিয়ে গেলাম, এটাকে আমি নিয়ে গেলাম অ্যাক্সিস বা ক্যাটাগরিতে। অ্যাক্সিস বা ক্যাটাগরিতে ইয়ারটাকে নিয়ে যাওয়ার পরে কিন্তু কোনো চার্ট এখানে ক্রিয়েট হলো না। কেন, কারণ ও শুধুমাত্র ইয়ারটাকে নিয়েছে, কিন্তু ইয়ারের কি দেখাবে, ইয়ারের সেলসের ডেটা দেখাবে, নাকি ইয়ারের প্রতি বছরের কোয়ান্টিটির ডেটা দেখাবে, নাকি অন্য কিছু ডেটা দেখাবে, সেটা তো আমি ওকে এখনও বলিনি। যেহেতু আমি সেটা ওকে এখনও বলিনি, চার্টটা কিন্তু এখনও অবধিও ফাঁকাই রেখেছে, এবং তার সাথে সাথে বাদিকে পাইভট টেবিলের অপশানে কিন্তু 3টে বছরের অপশান চলে এসেছে, 2003, 2004 আর 2005, 3টে ইয়ারের অপশান চলে এসেছে। ঠিক আছে, তাহলে এবার আমি কিসের দেখতে চাইছি ডেটাটা, প্রতিটা বছরের আমি কি দেখতে চাইছি, তার উত্তর হচ্ছে আমি প্রতিটা বছরের সেলস দেখতে চাইছি, সেলসের ডেটা দেখতে চাইছি। তাহলে আমি কি করব, আমি সেলসটাকে সিলেক্ট করব। সেলস এখানে কোথায় আছে, সেলসের ডেটা এই যে এখানে আছে। এটাকে আমি কোথায় নিয়ে যাব, এটাকে আমি নিয়ে যাব ভ্যালুজে। এটাকে কোথায় নিয়ে যাব, এটাকে আমি নিয়ে যাব এই ভ্যালুজে। ঠিক আছে, তাহলে এই সেলসটাকে আমি নিয়ে গেলাম ভ্যালুজে। দেখো এবার কীরকম হলো ব্যাপারটা, এবার যেটা হলো সেটা হচ্ছে প্রতি বছরের সেলসের ডেটা আমাদের সামনে চলে আসলো, প্রতি বছরের সেলসের ডেটা আমাদের সামনে চলে আসলো, এবং এটা থেকে আমরা খুব সহজেই এটা ইন্টারপ্রেট করতে পারবো যে 2003 সালে, 2004 সালে আর 2005 সালে কতটা করে সেলস হয়েছে, সেই ডেটাটা এখন আমাদের সামনে প্রেজেন্টেড। এবং এটা থেকে আমরা খুব সহজেই এটা দেখে বলে দিতে পারি যে 2004 সালে সব থেকে বেশি সেলস হয়েছে, হাইয়েস্ট অ্যামাউন্ট অফ সেলস ইজ বেসিক্যালি ইন দ্য ইয়ার অফ 2004, রাইট। এবার এই চার্টটাকে অনেক রকমভাবে সাজানো যেতে পারে, অনেক রকমভাবে চেঞ্জ করা যেতে পারে, অনেক রকমভাবে এটাকে মডিফাই করা যেতে পারে। তো সেই অপশানগুলো সামান্য একটু বলে দিয়ে আমি এই পার্টটা কমপ্লিট করব। প্রথম কথা বলি, এই চার্টে তোমরা কি কি মডিফিকেশান করতে পারো। তো তার জন্য তোমাদেরকে 3টে অপশান এখানে পাবে তোমরা, একটা হচ্ছে পাইভট চার্ট অ্যানালাইজ, একটা হচ্ছে ডিজাইন, একটা হচ্ছে ফরম্যাট। এই চার্টে যা যা চেঞ্জ তোমায় করতে হবে, যাবতীয় চেঞ্জ ডিপেন্ড করবে এই 3টে ট্যাবের উপরে। এই 3টে ট্যাবের মধ্যে গিয়েই তুমি এই চার্টে যাবতীয় চেঞ্জেস করতে পারো। ঠিক আছে, তো আমি সবার আগে পাইভট চার্ট অ্যানালাইজে যাচ্ছি। পাইভট চার্ট অ্যানালাইজে গিয়ে তুমি স্লাইসার অ্যাড করতে পারো, টাইমলাইন অ্যাড করতে পারো, আমি অলরেডি আগের দিন এগুলো বলেছি। ফিল্টার কানেকশানটা রিপোর্ট কানেকশানের মতোই কাজ করে। রিপোর্ট কানেকশানে আমরা যেরকম পাইভট টেবিলকে কানেক্ট করি ডেটার সাথে, এই স্লাইসারকে কানেক্ট করি পাইভট টেবিলের সাথে, ঠিক সেরকমই ফিল্টার কানেকশানে আমরা চার্টের সাথে কানেক্ট করি হচ্ছে স্লাইসারকে। ঠিক আছে, আর এখানে ক্লিয়ার বা মুভ চার্ট এগুলো খুব একটা আমাদের সেরকম কোনো কাজে লাগবে না। ক্লিয়ার করে দিলে পুরো পাইভট টেবিলটাই ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিজাইন। ডিজাইন ট্যাবে আমাদের কাছে কী কী অপশান আছে, দেখো ডিজাইন ট্যাবে আমাদের কাছে যে যে অপশানগুলো আছে, আমরা কালার চেঞ্জ করতে পারবো,
চার্টের এলিমেন্ট চেঞ্জ করতে পারবো বা অ্যাড করতে পারবো, লেআউট চেঞ্জ করতে পারবো, রো বা কলাম চেঞ্জ করতে পারবো, ডেটাটাকে চেঞ্জ করতে পারবো, চার্টের টাইপও চেঞ্জ করতে পারবো। তো আমি এক এক করে এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করি। সব কটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট তা নয়, কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলবো। প্রথমে হচ্ছে চার্টের স্টাইল। চার্টের স্টাইল, ধরো তোমার এই স্টাইলটা পছন্দ হচ্ছে না, তুমি চাইছো আমি এইরকম স্টাইল চাই, তুমি চাইছো আমি এরকম স্টাইল চাই যেখানে চার্টটা একটু এরকম ডিপ কালারে থাকবে, বা এইরকম স্টাইল চাই, বা তুমি চাইছো আমি কালারটা চেঞ্জ করে দেবো, আমি কালারটাকে ব্লু না রেখে আমি কালারটাকে ব্রাউন করে দেবো। তুমি এইখান থেকে কালার চেঞ্জ করে ফেলতে পারো, এবং এই পাশ থেকে তুমি কি করতে পারো, এই পাশ থেকে তুমি চার্টটা দেখতে কীরকম হবে সেই ভিজুয়ালাইজেশনটাকে তুমি পাল্টে ফেলতে পারো। হলো, আপাতত আমি বোঝানোর সুবিধার্থে এই ভিজুয়ালাইজেশনটাই রাখছি। নেক্সট, এটার কালার দেখে আবার কেউ কোনো রকম কিছু অ্যাজিউম করে নিও না, এটা এমনি জাস্ট মানে ডিপ লাগলো তাই দিলাম। নেক্সট হচ্ছে চেঞ্জ চার্ট টাইপ। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট অপশান। চার্টের টাইপ কি করে চেঞ্জ করা যেতে পারে। চার্টের টাইপ বলতে ধরো আমার এটা কি, এটা বার চার্ট, 3টে বছরের জন্য 3টে আলাদা বার তৈরি হয়েছে। যদি আমি এটাকে বার চার্ট না করে অন্য কোনো চার্ট বানাতে চাই, যে ধরো আমার বার চার্ট ভালো লাগছে না, আমি পাই চার্ট বানাবো, বা আমি অন্য কোনো চার্ট বানাবো, তাহলে আমি এই চেঞ্জ চার্ট টাইপের উপর ক্লিক করে আমি কিন্তু কী করতে পারি, আমি চার্টের টাইপটাকে পাল্টে ফেলতে পারি, চার্টের টাইপটাকে পাল্টে ফেলতে পারি। ঠিক আছে, তো আমি যদি এই চার্ট টাইপের উপর ক্লিক করি কি হবে দেখো, আমার কাছে অপশান দেবে যে কি, মানে সমস্ত যত রকমের চার্ট এক্সেলে আছে সবকটা চার্টের অপশান আমার সামনে খুলে যাবে। ঠিক আছে, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা চার্টের অপশান এক্সেলে কিন্তু আমার সামনে খুলে যাবে। এবার আমি আমার পছন্দ মতো যে কোনো চার্ট সিলেক্ট করে দিতে পারি, এবং অবশ্যই সেই চার্টটাকে কিন্তু অ্যাপ্লিকেবল হতে হবে ডেটা অনুযায়ী। ডেটা অনুযায়ী অ্যাপ্লিকেবল না হলে সেই চার্টটাকে কিন্তু আমরা সেই ডেটার উপরে অ্যাপ্লাই করতে পারবো না। ওকে, তা আমি যদি পাই চার্ট বানাতে চাই, আমি পায়ের উপরে ক্লিক করব, ওকে ক্লিক করলে দেখো কি হলো, পুরোটা কিন্তু পাল্টে গেল পাল্টে, যেটা আমার কাছে কলাম চার্ট হয়েছিল সেটা এখন হয়ে গেল পাই চার্ট। এইভাবে আমি অন্য কোনো চার্ট বানাতে হলে ওই ডেটার উপরে যদি আমার মনে হয় যে এই চার্টটা সঠিক হয়নি বা এই চার্টটা আমার ভালো লাগছে না, আমি অন্য কোনো চার্ট বানাতে চাই, অন্য কোনো চার্টে এটাকে কনভার্ট করতে চাই, উই ক্যান টেক দ্য হেল্প অফ দিস অপশান কল্ড চেঞ্জ চার্ট টাইপ। মুভ চার্টের হেল্প নিয়ে আমরা চার্টটাকে মুভ করাতে পারি। আমি এটাকে রিডু করে দিচ্ছি, আন্ডু করে দিচ্ছি। ওকে, সো দিস ইজ ইট। আর এখানে ফরম্যাট ট্যাবে আমাদের কাছে অনেক অপশানস থাকে। শেপের ফিল, ধরো আমি এই শেপগুলোর ফিল চেঞ্জ করতে চাই, মানে এই শেপগুলো বলতে গিয়ে এই শেপগুলো বলতে আমি বারের কথা বলছি, এই বারগুলোর আমি কালারটা চেঞ্জ করতে চাই। তো তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে সবার প্রথমে এই বারটার উপরে গিয়ে ক্লিক করতে হবে। বারটার উপরে গিয়ে যে কোনো একটা বারের উপরে গিয়ে তুমি ক্লিক করো, ক্লিক করে গিয়ে এই শেপ ফিলে চলে যাও। শেপ ফিলে গিয়ে তুমি যদি কালার অন্য কিছু দাও, দেখো কালারটা চেঞ্জ হয়ে যাবে। প্রত্যেকটার জন্য তুমি আলাদা আলাদা কালার গিয়ে কিন্তু দিতে পারো। ধরো আমি এটার জন্য ব্লু দিলাম, আর এটার জন্য আমি দিলাম হচ্ছে ইয়েলো। এইভাবে কিন্তু আমরা শেপ ফিল এর হেল্প নিয়ে কালার চেঞ্জ করতে পারি প্রত্যেকটা বারের। ওকে, আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এই যে 15,000 না, এটা প্রবাবলি 5 কারোর, এই যে 5 কারোর, তারপরে 4.5 কারোর, এই যে ডেটাটা আছে, তোমার যদি মনে হয় যে এগুলো দেখতে খুব ছোট মনে হচ্ছে, আমার এগুলোকে বড় করতে হবে, এই সংখ্যা বা এই নাম্বারগুলোকে বড় করতে হবে, আই হ্যাভ টু ইনক্রিজ দ্য ফন্ট সাইজ অফ দিস নাম্বারস, I have to increase the font size of these numbers. Then what can you do? How can you do that? To increase the font size, তুমি যেটা করতে পারো, তুমি এই লেখাটাকে প্রথমে সিলেক্ট করো, একটা লেফট ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, দেখো সিলেক্ট হলো। এইবার তুমি নর্মালি, আমরা কিসের আন্ডারে রয়েছি, আমরা ফরম্যাটের আন্ডারে রয়েছি, নর্মালি তুমি এইখানে এই যে ফন্টের ট্যাবটা পেয়ে যাবে বা ফন্টের অপশানটা পেয়ে যাবে, সেই ফন্টের অপশান থেকেই তুমি এটার ফন্ট ইনক্রিজ করে ফেলতে পারো বা ফন্ট সাইজটাকে তুমি চেঞ্জ করে ফেলতে পারো। আমি যদি ফন্ট সাইজ বাড়াই, দেখো
নাম্বারগুলো বড় হচ্ছে, অবশ্যই তোমরা বুঝতে পারছো। যদি এই ফন্টগুলোর কালার চেঞ্জ করতে হয়, তুমি কালারও এখান থেকে চেঞ্জ করে নিতে পারো, বোল্ড করে নিতে হলে বোল্ড করে নিতে পারো। এইভাবে আমরা এগুলোকে চেঞ্জ করতে পারি। এই 2003, 4, 5 লেখা আছে, এইগুলোর কালার যদি চেঞ্জ করতে হয় সেম ওয়েতে সিলেক্ট করো, সিলেক্ট করে এখানে তুমি হাইলাইটও করতে পারো, কালারও চেঞ্জ করতে পারো, বোল্ডও করতে পারো, অন্য কালার দিতে হলে সেই অন্য কালার দিতে পারো, এবং ফন্ট সাইজও তুমি চেঞ্জ করতে পারো। আশা করি এই পুরো ব্যাপারটা তোমাদের সবার কাছে পরিষ্কার। এই যে এটাকে কি বলে কেউ বলতে পারবে? এই যে 2003, 4, 5 লেখা আছে ডান দিকে এবং তার সাথে প্রত্যেকটা 2003, 4, 5-এর সাথে কালার দেওয়া আছে, রাইট? এটাকে কি বলে? ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইজ দিস, হোয়াট ইজ ইট কল্ড? এটাকে কি বলে? কি এক্সেলে, মানে এক্সেলে না, ইন জেনারেল এটাকে কি বলে? আবুল, অপরাজিতা, এই অন্তর্জিতা, সরি, অঙ্কিতা, শুভদীপ, কেউ বলতে পারবে না? আমি অডিবল, তোমরা শুনতে পাচ্ছ আমাকে নাকি? হ্যাঁ স্যার। বাকিরা? হোয়াট অ্যাবাউট আদার্স? তোমরা সবাই এটা জানো, বাট বলতে পারলে না, এটাই খারাপ লাগলো। দিস ইজ কল্ড, ইউ অল নো দিস, আমি এখানে খুলেও দিয়েছি যাতে তোমরা দেখে অ্যাটলিস্ট বলতে পারো। ডেটা টেবিল। দিস ইজ কল্ড লেজেন্ড। এখানে আমি ওপেনও করে দিয়েছিলাম সেই জন্য, যাতে অ্যাটলিস্ট তোমরা দেখে বলতে পারো। দিস ইজ কল্ড লেজেন্ড। লেজেন্ডটায় আলটিমেটলি প্রত্যেকটা বার বা প্রত্যেকটা ডেটা সিরিজ কী কালারে শো হচ্ছে বা কী কালারে রিপ্রেজেন্ট হচ্ছে সেটা আমরা দেখতে পাই। তো এখানে 2003, 4, 5 প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কালার, সেই কালারগুলো রিপ্রেজেন্ট হয়েছে, রেসপেক্টিভ কালার দিয়ে এখানে শো করা হয়েছে। দিস ইজ কল্ড লেজেন্ড। এই লেজেন্ডের কালার যদি আমাকে চেঞ্জ করতে হয়, বা লেজেন্ডের কালার ইন দ্য সেন্স লেজেন্ডের সাইজ যদি আমাকে চেঞ্জ করতে হয়, এগেন আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি এখান থেকে আবার ফন্ট সাইজ ইনক্রিজ করতে পারি। ওকে, খুব বেশি বাড়ালে হবে না, বোল্ড করতে পারি, এটাকে কালারও চেঞ্জ করে ফেলতে পারি আমি। তাহলে পুরোটা আশা করি পরিষ্কার। এই টোটাল লেখা আছে, এই টোটাল লেখাটাকে যদি আমাকে ইনক্রিজ করতে হয় ফন্ট সাইজ, আমি এখান থেকে ইনক্রিজ করে নিতে পারি, বা টোটাল লেখা থেকে যদি আমাকে সরিয়ে দিতে হয় আমি ডিলিট করেও সরিয়েও দিতে পারি। এখানে সাম অফ সেলস লেখা আছে, এটাকে এডিট করা যাবে না ওইভাবে, বিকজ এটা বাই ডিফল্ট আসবে। সো এইভাবে আমরা একটা পাইভট চার্ট এক্সেলে ক্রিয়েট করতে পারি, এবং তার যাবতীয় যা এডিট করা পসিবল, আমরা ডিজাইন ট্যাবে গিয়ে চার্টের টাইপ পাল্টে ফেলতে পারি, চার্টটা কীরকম দেখতে হবে, কালার সব কিছু পাল্টে ফেলতে পারি। আমরা ফরম্যাট ট্যাবে গিয়ে কি করতে পারি সেগুলো সবই বললাম। আমি প্রত্যেকটা বার বা প্রত্যেকটা শেপের কালার চেঞ্জ করে ফেলতে পারি, শেপের এফেক্টও তোমরা পাল্টে ফেলতে পারো। যদি চাও যে শ্যাডো এফেক্ট আনতে চাইছো তাহলে শ্যাডো এফেক্ট আনতে পারো। তো এরকমভাবে আমরা অনেক রকম এডিটিং এটার উপরে করতে পারি। আর নর্মালি প্রত্যেকটা বক্স, প্রত্যেকটা সেকশানের আমরা কালার, ফন্ট সাইজ, ফন্টের কালার সব কিছুই আমরা চেঞ্জ করতে পারি, হাইলাইটও করতে পারি। দিস ইজ অল অ্যাবাউট দি অ্যাপ্লিকেশন অফ পাইভট চার্ট। এই পুরো পার্টে পাইভট চার্ট কীভাবে ক্রিয়েট করতে হবে, এডিট কী করে করতে হবে, কারোর কোনো ডাউট থাকলে আমাকে আস্ক করতে পারো, না হলে আমি নেক্সট পার্টে যাব। সবার কাছে ক্লিয়ার? আজকে ক্লাসে খুব বেশি লোক নেই, সো আমি সবাইকে আস্ক করছি। সবার কাছে ক্লিয়ার এই অবধি? প্লিজ রেসপন্ড। স্যার ক্লিয়ার আছে। ওকে, নেক্সট হচ্ছে এই ইনসার্ট ট্যাবের আন্ডারেই অনেকগুলো চার্ট বানানোর অপশান থাকে এক্সেলে, ঠিক আছে? ইনসার্ট ট্যাবের আন্ডারে এই পার্টটা আমি করাচ্ছি না আপাতত, এই পার্টটা খুব ইজি, আমি লাস্টে এটা একটু বলে দেবো। এক্সেলে এই ইনসার্ট ট্যাবের আন্ডারে চার্ট বানানোর অনেকগুলো অপশান থাকে, ঠিক আছে? 2D চার্ট, 3D চার্ট, বার চার্ট, লাইন চার্ট, এরিয়া চার্ট, পাই চার্ট, কলাম চার্ট, প্রত্যেকটা চার্ট বানানোর অপশান এক্সেলে আমাদের কাছে থাকে। এইবার এই চার্টগুলো এক্সেলে কী করে বানাতে হবে সেগুলো আমরা দেখি, ঠিক আছে? তো প্রথমে আসছে
কলাম চার্ট। আমি এখানে প্রত্যেকটা চার্টের নাম লিখে রেখেছি, এক একটা করে আমি ক্রিয়েট করে দেখাবো। কলাম চার্ট, বার চার্ট, লাইন চার্ট, এরিয়া চার্ট আর পাই চার্ট, এই 5টা চার্ট আমরা এখন সবার আগে ক্রিয়েট করব, ঠিক আছে। আচ্ছা, তো এই ডেটাটা আমার কাছে আছে। এই ডেটাটা কিসের ডেটা? প্রত্যেক মাসের ডেটা এবং প্রত্যেক মাসে কতটা করে সেলস হয়েছে। জানুয়ারিতে 120 ইউনিট, ফেব্রুয়ারিতে 150, মার্চে 170, এপ্রিলে 140, মেতে 200, জুনে 250। তাহলে সবার আগে চার্ট ক্রিয়েট করতে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো ডেটাটা সিলেক্ট করতে হবে। পুরো ডেটাটা সিলেক্ট করার পরে তুমি সবার আগে চলে যাবে হচ্ছে, আমি কলাম চার্ট বানাতে চাইছি, ধরো সবার প্রথমে আমি কলাম চার্ট বানাতে চাইছি। কলাম চার্ট কোন অপশানটা শো করছে? এইটা হচ্ছে কলাম চার্টের অপশান। তোমরা এটা স্ক্রিনশট তুলে নিতে পারো, হাইলাইট করে রাখতে পারো। দ্য ফার্স্ট অপশান ইজ দ্য অপশান অফ কলাম চার্ট। ওকে, সো সবার আগে আমরা কলাম চার্ট বানানোর জন্য এখানে ডেটাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই হচ্ছে কলাম চার্টের অপশান। এই অপশানটায় যেই তুমি ক্লিক করবে এতগুলো অপশান তোমার সামনে চলে আসবে। আচ্ছা, এটাকে সিলেক্ট করে এইভাবে দেখানো সম্ভব না, অনেকগুলো অপশান তোমার সামনে চলে আসবে। কি কি অপশান আসবে? প্রথমে আসছে 2D কলাম, তারপরে আসছে 3D কলাম, তারপরে আসছে 2D বার, তারপরে আসছে 3D বার। আচ্ছা, কলাম মানে কি? কলাম মানে, আচ্ছা কলাম আর বার একটা একটা করে আগে করে দেখাই, তারপরে বলছি। সবার আগে একটা 2D কলাম চার্ট, এখানে আমি এই ফার্স্টের অপশানটাই ক্লিক করে ক্রিয়েট করছি। পরেরগুলো আমাদের এখন কাজে লাগবে না, যখন দুটো সিরিজের ডেটা থাকবে তখন কাজে লাগবে। এখানে একটাই সিরিজের ডেটা আছে, কেন? কারণ এখানে খালি সেলসের ডেটাই আছে, প্রত্যেকটা মাসের সেলসের ডেটাই যেহেতু আছে, এটাকে আমরা একটা সিরিজের ডেটাই বলবো। যদি প্রত্যেকটা মাসে সেলস আর প্রফিট দুটোরই ডেটা থাকতো, বা সেলসের সাথে আরও অন্য কোনো বিষয়ের উপরে ডেটা থাকতো, তাহলে আমি সেটাকে আর বলতাম না যে সেটার উপরে আমি এই স্ট্যাকড কলাম চার্টটা করতে পারতাম। সেটা কীভাবে করে পরে দেখাচ্ছি। আপাতত এই ফার্স্টের অপশানটা ক্লিক করে এই 2D কলাম চার্টটা বানিয়ে নিলাম। এইটা হচ্ছে একটা 2D কলাম চার্ট, ঠিক আছে, এরকম দেখতে হয়। হলো, এইবার নেক্সট হচ্ছে নেক্সট যে অপশানটা সেটা হচ্ছে যে আমি এই পুরো ডেটাটার উপরেই আবার একটা নতুন কলাম চার্ট বানাতে চাইছি, এবং এইবার আমি যে কলাম চার্টটা বানাবো ইনসার্টে গিয়ে সেই কলাম চার্টটা এবার আমি আর কলাম চার্ট না, মানে আমি একটা বার চার্ট বানাতে চাইছি। এইটা হচ্ছে বার চার্ট। জাস্ট 2D বারের উপরে ক্লিক করে একটা বার চার্ট বানালাম। এবার তোমরা আমাকে বলো, এই যে কলাম চার্টটা বানালাম আর এই যে বার চার্টটা বানালাম, দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? দুটোর মধ্যে ডিফারেন্স কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু চার্টস? ডিফারেন্সটা কোথায়? একটু এগুলোকে এডিট করে নিতে পারি আমরা, কালার দিতে পারি। একদম, বারগুলো ভার্টিক্যাল, কলাম চার্টে বারগুলো ভার্টিক্যাল, আর বার চার্ট হ্যাঁ, কলাম চার্ট যেটা আমি ফার্স্টে করলাম সেটা কি ছিল? সেটা হচ্ছে কলাম চার্ট। কলাম চার্টে বারগুলো ভার্টিক্যাল মানে লম্বালম্বি সোজাসুজি একদম। আর যখনই আমি বার চার্ট চলে গেলাম, বার চার্টে কি হয়ে গেল? বারগুলো ভার্টিক্যাল নয়, সোজাসুজি নয়, হরাইজন্টাল, সমান্তরাল। ওকে, প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, আর এটা প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এবার এতে বাদবাকি যা এডিটিং করতে পারো তোমরা করতে পারো, চার্টের ডিজাইনও চেঞ্জ করতে পারো অনেক রকমভাবে। এখানে প্রচুর অপশানস তোমরা পেয়ে যাবে, চার্টের কালার চেঞ্জ করারও অপশান পেয়ে যাবে। এগুলো মোরাললেস সেম, যেগুলো আগে পাইভট টেবিলে যেরকম ছিল সেরকমই মোরাললেস, এগুলো সেম। ওকে, তো প্রচুর এখানে এডিটিংয়ের অপশানস তোমরা চার্ট ডিজাইন থেকে পাবে। ফরম্যাটিংয়ে গিয়ে তোমরা এইগুলোর ফন্ট অ্যান্ড শেপের সাইজ, শেপের ফিলিং সব কিছুই চেঞ্জ করতে পারো, ঠিক আছে। সো সেগুলো আমি আলাদা করে আর কিছু সেরকম বলছি না। তাহলে আশা করি কলাম চার্ট আর বার চার্ট দুটোই তোমাদের সামনে পরিষ্কার। এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে লাইন চার্ট, ঠিক আছে। লাইন চার্টের অপশানটা কি? লাইন চার্ট হচ্ছে আমাদেরকে একটা লাইনের সিরিজে পুরোটা প্রোভাইড করবে। তো লাইন চার্ট বানানোর জন্য সবার আগে আমি আবার ডেটাটাকে সিলেক্ট করলাম, আবার ইনসার্ট ট্যাবে গেলাম, গিয়ে আবার আমি এখানে ঠিক কলাম চার্টের নিচেই দেখবে একটা অপশান আছে লাইন চার্ট বলে। লাইন চার্টে অনেকগুলো অপশান আছে, 2D লাইন, 3D লাইন, 2D এরিয়া, 3D এরিয়া। তো আপাতত আমি 2D লাইন দিয়েই করছি। তো যেই লাইন চার্টে ক্লিক করলাম, দেখো একটা লাইন চার্ট এখানে ক্লিক হয়ে গেল, একটা লাইন চার্ট এখানে চলে এসেছে। আচ্ছা, আমি একটা 3D লাইন চার্টও করে দেখাবো যাতে তোমাদের কম্পেয়ার করতে সুবিধা হয় দুটোর মধ্যে ডিফারেন্স। এই 2D লাইন চার্টের ডিজাইনটাকেও তোমরা চাইলে অন্যরকম করে নিতে পারো, কালার দিয়ে বা ডিজাইন চেঞ্জ করে নিতে পারো, যেটা যেভাবে তোমরা কমফোর্টেবল হবে। এগুলো তোমাদের উপরেই আমি ছেড়ে দিচ্ছি।
এইটা যেমন দেখতে খুব সুন্দর লাগছে। এই লেখাগুলোকে তোমরা চাইলে বোল্ড করে দিতে পারো, লেখাগুলোর কালার চেঞ্জ করে দিতে পারো, ঠিক আছে। এগুলো আমি তোমাদের উপরেই ছাড়ছি, তোমরা যেভাবে প্রেফারেন্স নেবে সেভাবে করবে। এবার আমি একটা 3D লাইন চার্টও বানিয়ে দেখাতে চাইছি। তো একটা 3D লাইন চার্ট বানানোর জন্য আবার আমি পুরো ডেটাটা সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, গিয়ে লাইন চার্টের উপর ক্লিক করে আমি একটা 3D লাইন চার্ট বানালাম। দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় তোমরা আমাদেরকে বলার চেষ্টা করো, দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? দুটো বিষয় কিন্তু আলটিমেটলি সেমই, কিন্তু হালকা ডিফারেন্স দুটোর মধ্যে আছে। এমনি কোনো ডিফারেন্স নেই, বাট দুটোকে দেখতে একটু অন্যরকম। এইবার এই ডিফারেন্সটা কোথা থেকে অ্যারাইজ হচ্ছে, কিভাবে অ্যারাইজ হচ্ছে দেখো তোমরা। কোনো রকম ডিফারেন্স কি দেখতে পাচ্ছ? যেটা 2D আছে সেখানে অনেকটা ডিটেলস এর ব্যাপারগুলো দেয়া আছে, কত সংখ্যাগুলো না, নিচে দেয়া আছে। সেটা চাইলে এই 3Dটাকেও সেরকম বানিয়ে নেওয়া যায়। আপাতত তো শো করছে না, বাট সেটা চাইলে 3Dটাকেও সেরকম করে আমি যদি শো লেভেলস করি, সে ওর ডিটেলসে দিয়ে দেবে। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে এটা অনেক এটা এটা 3 ডাইমেনশনে আছে। 3D চার্টটা দেখতে একটু হলেও কিন্তু 2D থেকে আলাদা, এবং এটা 3 ডাইমেনশনে আছে। মানে কাইন্ড অফ তোমরা নিজেরাই এটাকে দেখো, এটা কি দেখে মনে হচ্ছে 2 ডাইমেনশনে আছে নাকি 3 ডাইমেনশনে আছে? এটা একটা মানে একটা তল নিয়ে আছে না, রাইট? সো দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এটা 3D চার্ট একটা, এটা একটা 3D, মানে তোমরা নিজেরা এখান থেকে ভাবার চেষ্টা করো। এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই যে অ্যাক্সিসটা পুরো হরাইজন্টাল একটা অ্যাক্সিস, কিন্তু এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই যে অ্যাক্সিসটা, এটা কি হরাইজন্টাল নাকি একটু এরকমভাবে বেঁকে আছে? কেন বেঁকে আছে? এটা বোঝাতে চাইছে যে আমি কিন্তু 3D ডেটা, দেখো 3D ডেটা নিজেকে বোঝানোর জন্য কিন্তু ও এইভাবে করছে। তাহলে প্রত্যেকটাকে তোমরা অবজার্ভ করো, দেখো এটা কিন্তু মনে হচ্ছে যে এটা কিন্তু 3D, অনেকটাই কিন্তু 3D। ওকে, এর বেশি এছাড়া এখানে কোনো সেরকম ডিফারেন্স নেই, বা এর বিষয়ে এর বাইরে আর কিছু আমার সেরকম বলারও নেই। 3D চার্টটাকে মুছে দিয়ে আমি আরেকটা চার্ট এখানে দেখিয়ে দিতে চাইছি, যেটা হচ্ছে এরিয়া চার্ট। সবার আগে ডেটাটা ক্লিন করলাম, এই সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, গিয়ে এখানেই তোমরা আরেকটা অপশান পেয়ে যাবে 2D এরিয়া। 2D চার্টের নিচে বা 3D লাইনের নিচে 2D এরিয়া বলে, এই এরিয়া চার্টটা আলটিমেটলি সেম জিনিস, জাস্ট এরিয়া হিসেবে রিপ্রেজেন্ট করে, বা একটু ওই সেম পয়েন্টগুলো দিয়েই তৈরি হয়, সেম ওয়েতেই তৈরি হয়, জাস্ট এরিয়া দিয়ে রিপ্রেজেন্টেড হয়। বিষয়টা মোরাললেস সেম, দেখতে একই রকমই, খালি এখানে যে লাইনগুলো তোমরা 120, 150, 170, 140, 100, 200, 250, তার নিচে এখানে এরিয়া দিয়ে হাইলাইট হয়ে আছে, তার নিচে এখানে কালার হয়ে গেছে, এরিয়া দিয়ে হাইলাইট হয়ে গেছে, সেই জিনিসটাই এখানে উঠে এসেছে, বাদ বাকি কিন্তু কোনো ডিফারেন্স নেই। এটাই হচ্ছে এরিয়া চার্টের গল্প। ওকে, আশা করি এটা বোঝা গেছে, এটাতে সেরকম কোনো ডিফিকাল্টি নেই। নেক্সট হচ্ছে পাই চার্ট। পাই চার্ট বানানোর জন্য আমি আবার পুরো ডেটাটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট ট্যাবে গেলাম, গিয়ে আমি এই যে তলায় ঠিক এই অপশানটা হচ্ছে পাই চার্টের অপশান, এটার উপরে ক্লিক করব। এখানে 2D পাইও করতে পারো, 3D পাই চার্টও করতে পারো, আর ডোনাট চার্টও করতে পারো। সবার আগে 2D পাই চার্ট করে দেখাই, এইটা হচ্ছে 2D পাই চার্ট। এই পাই চার্টের ডিজাইন তোমরা পাল্টে ফেলতে পারো, তোমরা হাইলাইট পাল্টে ফেলতে পারো, যেভাবে খুশি পাই চার্টটা তোমরা করতে পারো। এইটা হচ্ছে একটা 2D পাই চার্ট। এর আমি একটা 3D পাই চার্ট করে দেখাতে চাইছি, ডিফারেন্সটা কীভাবে অ্যারাইজ হয়। আবার আমি পুরো ডেটাটাকে সিলেক্ট করে ইনসার্ট ট্যাবে গিয়ে পাই চার্টের অপশানে ক্লিক করব এবং 3D পাইয়ের উপরে ক্লিক করব। দেখো 2D আর 3Dর মধ্যে ডিফারেন্সটা বোঝা যাচ্ছে, কোনটা 2D আর কোনটা 3D। যে কেউ খুব সহজেই এটা দেখে বলে দিতে পারবে, পারবে কি পারবে না, কোনটা 2D আর কোনটা 3D? এইটা এটা 2D, আর এটা কি 3D কি 3D নয়? 3D। ঠিক আছে, সো দ্যাটস ইট। এর বাইরে এখানে আর কিছু এই চার্টে আমার বলার নেই। নেক্সট আমি শিট 5-এ চলে যাচ্ছি। এবার আমি তোমাদেরকে পাই চার্ট এই ডেটাটার সাহায্যে দেখাবো। এখানে প্রোডাক্টের ডেটা আছে এবং এই প্রত্যেকটা প্রোডাক্টে কতটা করে প্রফিট হয়েছে সেই ডেটা আছে। ল্যাপটপে যেরকম 500 প্রফিট হয়েছে, মোবাইলে 350, ট্যাবলেটে 200, এবং এই ডেটার উপরে আমি আবার পাই চার্ট বানাতে চাইছি। ডেটাটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট ট্যাবে গিয়ে আমি পাই চার্টের উপরে ক্লিক করলাম, একটা 3D পাই চার্টই বানাই। তো এই যে পাই চার্টটা আমার তৈরি হয়ে গেল, হলো। নেক্সট আমি এই ডেটার উপরে এই ডোনাট চার্ট বানাতে চাইছি। ডেটাটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট ট্যাবে গেলাম। ডোনাট চার্ট মানে কিছুই না, পাই চার্টের মতোই দেখতে, খালি মাঝখানটা ফাঁকা থাকে। পাই চার্টে মাঝখানটা ভরা থাকে রং দিয়ে, এখানে মাঝখানটা ফাঁকা থাকে, বাদ বাকি কোনো ডিফারেন্সই ডোনাট চার্ট আর পাই চার্টের মধ্যে সেরকমভাবে নেই। ঠিক আছে,
ডোনাট চার্টটা অ্যাকচুয়ালি পাই চার্টের মতোই, 2D পাই চার্টের মতোই। আমি যদি এই চার্টটাকে আচ্ছা 2D পাই চার্ট করেও দেখিয়ে দিই এখানে, তাহলে সব ধরনের পাই চার্ট একই সাথে চলে আসবে। এই হচ্ছে 2D পাই চার্ট। দেখো তোমরা নিজেরাই বলো, এই 2D পাই চার্ট আর এই ডোনাট চার্টের মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি বিষয়টা সেম, খালি মাঝখানের এরিয়াটাকে কেটে দেওয়া হয়েছে? এই 2D পাই চার্ট আর এই ডোনাট চার্ট, এই 2D পাই চার্টটার যদি আমি মাঝখানের জায়গাটাকে কেটে দিই, কেটে যদি বাদ দিয়ে দিই, তাহলে কি এই ডোনাট চার্টটার মতোই হয়ে যাবে, হ্যাঁ কি না? একটুখানি ভাবার চেষ্টা করো। যদি আমি 2D পাই চার্টের মাঝখানের এরিয়াটাকে কেটে দিয়ে বাদ দিয়ে দিই, তাহলে ওটাই ডোনাট চার্টের মতোই হয়ে যাবে, রাইট? আচ্ছা, তাহলে ডোনাট চার্টও হলো। বানালে তাহলে আরো বেশি আর কি ভালো বোঝা যাবে। এখানে একটু একটু এরকম প্রবলেম, মানে কিন্তু এখানে বেশি ভালো বোঝা যাবে 2D তে ভালো বোঝা যাবে, রাইট। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা বার চার্ট ক্রিয়েট করব এই ডেটার উপরে। বার চার্ট ক্রিয়েট করার জন্য পুরো ডেটাটাকে আবার সিলেক্ট করলাম, ইনসার্ট ট্যাবে গেলাম, গিয়ে আমি এখানে বার চার্ট কোথা থেকে ক্রিয়েট হবে, এই হচ্ছে বার চার্টের অপশান। বার চার্টে এই হচ্ছে বার, তো এটার উপরে আমি ক্লিক করলাম, এটা হচ্ছে একটা 2D বার চার্ট হলো। তো খুব সিম্পলি আমরা এগুলোকে বার চার্ট বা ডোনাট চার্ট বা পাই চার্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ট্রি ম্যাপ বানাবো নেক্সট একটা। ট্রি ম্যাপ বানানোর জন্য পুরো ডেটাটাকে আবার সিলেক্ট করব। আচ্ছা, ট্রি ম্যাপ বানানোর আগে আমি যেগুলো বানিয়েছি সেগুলো একটু ডিলিট করে দিই, নাহলে এখানে স্পেস পাবো না। তো আপাতত এইগুলো পুরোটাই সবকটাই আমি ডিলিট করে দিচ্ছি। নেক্সট হচ্ছে ট্রি ম্যাপ বানানোর জন্য আবার পুরো ডেটাটাকে সিলেক্ট করব, ইনসার্ট ট্যাবে যাব, গিয়ে আমি ট্রি ম্যাপটা দেখো কোথায় পাবে অপশানে। আচ্ছা, এই যে অপশানটা, এটা হচ্ছে হায়ারার্কি চার্ট। ট্রি ম্যাপটা প্রবাবলি এটার লাস্টে থাকবে, জাস্ট আ মিনিট, ট্রি ম্যাপ, ইয়েস, এই অপশানটা, এই যে লাস্ট অপশানটা, এই অপশানটার মধ্যেই রয়েছে ট্রি ম্যাপ, ঠিক আছে? আচ্ছা, ট্রি ম্যাপটা দেখো কিভাবে কাজ করে এবং ট্রি ম্যাপটা দিয়ে আমরা কি করতে পারি। খুব সুন্দর ট্রি ম্যাপের অ্যাপ্লিকেশনটা। ট্রি ম্যাপটা সিলেক্ট করার পর ট্রি ম্যাপ অ্যাপ্লাই করলেই তোমরা এরকম একটা ট্রি ম্যাপ দেখবে তৈরি হয়ে চলে আসবে। এই ট্রি ম্যাপটা আমাদেরকে কি দেখতে হেল্প করে? আচ্ছা, এই ট্রি ম্যাপটা আমাদেরকে কি দেখতে হেল্প করছে, একটু ভালো করে ফোকাস করো ট্রি ম্যাপটার দিকে। সব থেকে বেশি জায়গা নিয়ে কি আছে? ল্যাপটপ কি সব থেকে বেশি জায়গা নিয়ে আছে? এইটা হচ্ছে ল্যাপটপ লেখা। আমি দরকার হয় এগুলোর ফন্ট সাইজ একটু হলেও বাড়িয়ে দিচ্ছি, দাঁড়াও, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। ফন্ট সাইজটা বাড়িয়ে দিচ্ছি, কালারটাকে ডার্ক করে দিচ্ছি, কালারটাকে আমি রেড করে দিচ্ছি, বা রেডের থেকে লাইট, হ্যাঁ এটা বেটার, বোল্ড করে দিচ্ছি। এবার বলো সব থেকে বেশি জায়গা কি নিয়ে আছে? সব থেকে বেশি জায়গা এর মধ্যে কোন সেকশনটা আছে নিয়ে? ল্যাপটপ নাকি মোবাইল না ক্যামেরা? ল্যাপটপ। এবার ডেটার দিকে তাকাও, প্রফিটে সব থেকে বেশি প্রফিট কার হয়েছে? ল্যাপটপের না মোবাইলের না ট্যাবলেটের না প্রিন্টারের না ক্যামেরার? তার উত্তর হচ্ছে ল্যাপটপের। সেম ওয়েতে মোবাইলের প্রফিটটা সেকেন্ড হাইয়েস্ট, মোবাইল দেখো সেকেন্ড হাইয়েস্ট জায়গা নিয়ে আছে। তারপরে ক্যামেরাটা মোটামুটি মোবাইলের মতোই, 350 না হতে পারে কিন্তু 300, মোবাইলের কাছাকাছি। তো ক্যামেরাটাও দেখো বেশ মোবাইলের মতোই, কিন্তু মোবাইলের থেকে একটু কম জায়গা নিয়ে আছে। লাস্টে আসছি প্রিন্টার। প্রিন্টার সব থেকে কম 150, প্রিন্টারের জায়গাটাও দেখো সব থেকে কম, সব থেকে ছোটো জায়গা নিয়ে আছে। তো এইভাবে কিন্তু ট্রি ম্যাপ আমাদেরকে একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিতে পারে যে আমার ডেটাতে কোন ডেটাটা সব থেকে বড়, কোনটা সব থেকে ছোট, কোন ডেটাটা সব থেকে বেশি জায়গা নিয়ে আছে, কোন ডেটাটা সব থেকে কম জায়গা নিয়ে আছে। বোঝা গেল? ট্রি ম্যাপের অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবার এই চার্টের টাইটেল তোমরা যদি চেঞ্জ করতে চাও, এখান থেকে চার্টের টাইটেলের উপর ক্লিক করে এটাকে তোমরা এডিট করে লিখতে পারো ট্রি ম্যাপ, বা অন্য কোনো নাম দিতে চাইলে ভ্যারিয়েবলের রেসপেক্টে দিতে পারো। ওকে, দিস ইজ ইট। ট্রি ম্যাপটা হয়ে গেল। এবার আমি ওয়াটারফলটা দেখাতে চাইছি। ওয়াটারফল চার্টটা এটার উপরে অ্যাপ্লিকেবল হবে হয়তো। পুরো ডেটাটাকে সিলেক্ট করো, ইনসার্টে যাও, গিয়ে তোমাদের ট্রি ম্যাপের, আচ্ছা ট্রি ম্যাপের তো সানবাস্ট আছে প্রবাবলি, না এটা না, হ্যাঁ এই যে অপশানটা রয়েছে ট্রি ম্যাপের ঠিক ডান দিকে, এর মধ্যেই প্রথম অপশানটা থাকবে ওয়াটারফলের। ওয়াটারফল চার্টটা আলটিমেটলি এটা অন্য ধরনের ডেটার ক্ষেত্রে যদিও অ্যাপ্লিকেবল, বাট এটার উপরেও দেখানো যেতে পারে। ওয়াটারফলের ডেটাটা একটা ওয়াটারফল হিসেবে, মানে ওয়াটারফল কীরকম দেখতে হয়, একটা উঁচু জায়গা থেকে নেমে একটা নিচু ঢাল হয়ে পুরোটা নেমে আসে, রাইট? তো সেরকমই ওয়াটারফলের মতো পুরোটা দেখাবে। যেরকম ল্যাপটপে কতটা, দেখো আমি এটা একটু সাইজটাকে বাড়িয়ে দিই যাতে দেখতে সুবিধা হয়, এটার ফন্ট সাইজটাকে একটু বাড়িয়ে দিই। তো
তো দেখো ওয়াটারফল চার্টটা আমাকে কি দেখাচ্ছে, সবার আগে আছে ল্যাপটপ, ল্যাপটপে কত ইউনিট প্রফিট হয়েছে, 500 ইউনিট প্রফিট বা 500 টাকার। তারপরে আছে মোবাইল, কত ইউনিট প্রফিট হয়েছে মোবাইলে, 350 টাকার প্রফিট। ট্যাবলেটে 200 টাকার প্রফিট। এইভাবে কিন্তু আমাকে ওয়াটারফল চার্টটা পুরো ডেটাটারই ভিজুয়ালাইজেশন দেবে, পুরো ডেটাটাকেই ভিজুয়ালাইজ করতে হেল্প করবে, পুরো ডেটাটাকেই আমার সামনে তুলে ধরবে, কিন্তু একটা ওয়াটারফল মারফত, একটা ওয়াটারফলের মতো দেখতে একটা চার্টের মারফত। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট হচ্ছে এই কটা চার্ট হলো। নেক্সট হচ্ছে আমাদের স্ক্যাটার চার্ট, আর তারপরে আমরা কম্বো চার্ট করব। আচ্ছা, এবার আসি স্ক্যাটার চার্ট। স্ক্যাটার চার্ট কি, দুটো ভ্যারিয়েবল যখন আমাদের কাছে থাকে, ধরো দুটো ভ্যালু আছে তোমার কাছে বা দুটো সাবজেক্ট আছে এক্স আর ওয়াই, বা দুটো ভ্যারিয়েবল বলতে ধরো তোমার কাছে দুটো ভ্যারিয়েবল হচ্ছে, একটা হচ্ছে সেলস আর প্রফিট। এরকম দুটো ভ্যারিয়েবল থাকলে তাদের মধ্যে কি রিলেশন আছে দেখতে হলে আমরা স্ক্যাটার চার্টের হেল্প নিতে পারি। পুরো ডেটাটাকে সিলেক্ট করতে হবে, ইনসার্ট ট্যাবে যেতে হবে, গিয়ে স্ক্যাটার চার্ট হচ্ছে এই নিচের অপশানটা, 2 নম্বর রোয়ের এই নিচের অপশানটা হচ্ছে স্ক্যাটার চার্ট, 2 নম্বর কলামের। ক্লিক করলেই দেখবে স্ক্যাটার চার্টে অনেক অপশান থাকবে, যে কোনো তুমি নিতে পারো। আমি এই ছোটোটাকেই নিচ্ছি আপাতত। এইটা হচ্ছে আমাদের স্ক্যাটার চার্ট, ঠিক আছে। এই স্ক্যাটার চার্ট থেকে তুমি কি ইন্টারপ্রেট করতে পারো, এই স্ক্যাটার চার্টের এক্স অ্যাক্সিসে এক্স আছে আর ওয়াই অ্যাক্সিসে কি আছে, ওয়াই অ্যাক্সিসে ওয়াই আছে। যেহেতু এখানে নামটা এক্স আর ওয়াই, নামটা যদি অন্য কিছু হতো, যদি নামটা এক্সের জায়গায় সেলস হতো তাহলে বলতাম এক্স অ্যাক্সিসে সেলস আছে, আর ওয়াইয়ের জায়গায় যদি প্রফিট থাকতো তাহলে বলতাম ওয়াই অ্যাক্সিসে প্রফিট আছে। এখানে কি রিলেশন আছে দেখো, একটা যেই বাড়ছে মানে ভ্যালুগুলো উপরের দিকে দিকে উঠছে, মানে কি এক্স যেই বাড়ছে ওয়াইও তার সাথে সাথে বাড়ছে। বলতে পারি কি এরকম কথা আমি, এক্সের ভ্যালু যখন 1 তখন ওয়াইয়ের ভ্যালু কত, এক্সের ভ্যালু যখন 1 তখন ওয়াইয়ের ভ্যালু কত, ওয়াইয়ের ভ্যালু 2। এই বিন্দুটা, যেই এক্সের ভ্যালু এই বিন্দুতে দেখো কি হয়ে গেল, এক্সের ভ্যালু কি হয়ে গেল, এক্সের ভ্যালু আর 1 আছে নাকি এক্সের ভ্যালু বেড়ে 2 হয়ে গেছে, 2 হয়ে গেছে। তাহলে ওয়াইয়ের ভ্যালুটা কি হয়েছে, ওয়াইয়ের ভ্যালু কিন্তু দেখো বেড়ে গেছে, 5 হয়ে গেছে, তাই না? সিমিলারলি এই বিন্দুতে দেখো এক্সের ভ্যালু কত হয়েছে, এক্সের ভ্যালু আরও বেড়ে কত হয়ে গেছে, 3। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত হয়ে গেছে, 6 থেকে 7 হয়ে গেছে, 5 থেকে। তো এক্স বাড়লে ওয়াইও বাড়ছে। এই ধরনের ইন্টারপ্রিটেশন বা অ্যাপ্লিকেশন কিন্তু আমরা স্ক্যাটার প্লট অ্যাপ্লাই করে দেখতে পারি, বা স্ক্যাটার প্লট থেকে কিন্তু আমরা খুব সহজে ইন্টারপ্রেট করতে পারি বা দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা, স্ক্যাটার প্লটটা যদি তোমাদেরকে অন্যরকমভাবে দেখতে হয়, তোমরা এখানে চার্টের ডিজাইনে গিয়ে ডিজাইন পাল্টাতে পারো, তোমরা লেখালেখি এগুলোর ফরম্যাট সব চেঞ্জ করতে পারো। দ্যাট ইজ ডিপেন্ডিং আপন ইউ। আমি সেটা পুরোটাই তোমাদের উপরে ছাড়ছি। তোমাদের যদি এই সংখ্যাগুলোর কিচ্ছু পাল্টাতে হয় তোমরা সব পাল্টে নিতে পারো। ওকে, এগুলোর কালার যদি চেঞ্জ করতে হয় ফিল থেকে তোমরা কালার চেঞ্জ করতে পারো, কী কালার দিতে চাও পুরোটাই তোমরা এখান থেকে করতে পারো। এইগুলো পুরোটাই তোমাদের উপরে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হলো দুটো ভ্যারিয়েবল যদি আমাদের কাছে থেকে থাকে, ধরো এখানে যেরকম দুটো ভ্যারিয়েবল আমাদের কাছে কী কী আছে, একটা ভ্যারিয়েবল হচ্ছে সেলসের ভ্যারিয়েবল আর একটা হচ্ছে প্রফিট। আমরা এর উপরে একটা কম্বো চার্ট বানাতে চাইছি। কম্বো চার্ট মানে যেখানে ওই দুটো ভ্যারিয়েবলকে একসাথে রিপ্রেজেন্ট করা হবে, সেলসটাকেও দেখানো হবে প্রফিটটাকেও দেখানো হবে মান্থ অনুযায়ী। তাহলে পুরো ডেটাটাকে সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে আমি চার্টে, আচ্ছা কম্বো চার্টের মধ্যে কী কী অপশান থাকে দেখো, এইটা হচ্ছে একটা কম্বো চার্টের অপশান। 2D কলামে তুমি যদি ক্লিক করো তুমি কম্বো চার্টটা দেখাতে পারবে, বা স্ট্যাকড করেও দেখাতে পারো। আগে নর্মালি একটা দেখাই, তারপরে স্ট্যাকটা দেখাবো। এই চার্টের ইন্টারপ্রিটেশনটা কী হবে ভালো করে দেখো, ভালো করে বোঝো। সবার আগে এটাকে আমি বড় করে দেখাচ্ছি। আচ্ছা, এটার ফন্ট সাইজটাও একটু ইনক্রিজ করে নিই যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, দেখো এই চার্টটা আমাকে কি বলছে, এই চার্টটা আমাকে বলছে জানুয়ারি মাসে সেলস এখানে কি, তোমরা হয়তো এটা দেখতে পাচ্ছ না, খুব ছোট হয়ে আছে, আমি এটাকে আর একটু বড় করি। এবার হয়তো কারোর দেখতে আর অসুবিধা হওয়ার কথা নয়, এটাকেও আমি একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এই চার্টটা আমাকে কি বলছে, জানুয়ারি মাসে সেলসের ডেটা কি কোন কালারের বার দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, ব্লু কালারের বার দিয়ে, আর প্রফিটের ডেটাটা কোন কালারের বার দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে, অরেঞ্জ কালার দিয়ে রিপ্রেজেন্টেড হচ্ছে। তাহলে এইবার এই ডেটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে সেলস প্রায় 100 টাকার কাছাকাছি,
আর প্রফিট কত টাকার কাছাকাছি হয়েছে? প্রফিট হয়েছে মাত্র প্রায় 20 বা 30 টাকার কাছাকাছি। এই ডেটাটা আমাদেরকে কি বলছে? আমাদেরকে ফেব্রুয়ারির যে মাসটা, সেই মাসটা বলছে সেলস প্রায় 150 টাকার কাছাকাছি, আর প্রফিট 50 টাকাও হয়নি, মনে হয় 40 টাকার মতো হবে। সেম ওয়েতে মার্চেরও ইন্টারপ্রিটেশন হবে, এপ্রিলেরও ইন্টারপ্রিটেশন হবে। তো এই পুরো গল্পটাই আলটিমেটলি এখানে আমি দুটো ভ্যারিয়েবল বা দুটো সাবজেক্ট, একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে প্রফিট, সেই দুটোকেই কিন্তু একসাথে দেখাতে পারছি, একসাথে রিপ্রেজেন্ট করতে পারছি মান্থ ওয়াইজ, মান্থ অনুযায়ী বা মাস অনুযায়ী পুরোটাকে কিন্তু আমরা একসাথে রিপ্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে, সো এই কারণে এটাকে কম্বো চার্ট বলা হয়। কেন? কারণ এখানে দুটো সিরিজকে একসাথে দেখানো হচ্ছে। কোন দুটো সিরিজ? একটা সিরিজের নাম সেলস আর একটা সিরিজের নাম প্রফিট। দুটো সিরিজকে যেহেতু একসাথে দেখানো হচ্ছে বা একসাথে তুলে ধরা হচ্ছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে কম্বো চার্ট। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো অনলাইনে? ওকে, নেক্সট কম্বো চার্ট তো হলো। এক মিনিট, এই কম্বো চার্টটাকে আরও একটা ওয়েতে রিপ্রেজেন্ট করা যেতে পারে, যেটাকে আমি কম্বো চার্টটা ডিলিট করে দিয়ে তারপরে দেখাচ্ছি। সেটাও একটা কম্বো চার্টই। সেটা হচ্ছে এই 2D কলাম চার্টের মধ্যেই তোমরা একটা স্ট্যাকডের অপশান পাবে, যেটা হচ্ছে এই সেকেন্ড অপশানটা। এই স্ট্যাকড এটাকে কীভাবে ইন্টারপ্রেট করতে হয় বা এটার মানে কি? সবার আগে এই সাইজগুলোকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। আচ্ছা, এটার ইন্টারপ্রিটেশন দেখো, সেম জিনিসই আছে এখানে। সেলসটাকে বলছে যে সেলসটাকে আমরা নর্মাল কালার দিয়ে রিপ্রেজেন্ট করছি, যেটা হচ্ছে ব্লু, আর প্রফিটটাকে আমরা রিপ্রেজেন্ট করছি হচ্ছে অরেঞ্জ কালার দিয়ে, রাইট? এবার এক মিনিট, এটার কালারটা চেঞ্জ করে দিই একটুখানি। হ্যাঁ, তো যেটা বিষয় এখানে সেটা হচ্ছে এখানে কিন্তু একটাই বার দিয়েছে, রাইট? এবার কথা হচ্ছে এই একটাই যে বার দিয়েছে, সেই একটা বার থেকে তাহলে আমি সেলস আর প্রফিট দুটোকে একসাথে বুঝবো কী করে? হাউ ক্যান আই আন্ডারস্ট্যান্ড বোথ অফ দি কনসেপ্টস অফ সেলস অ্যান্ড প্রফিট উইথ দ্য হেল্প অফ অনলি ওয়ান বার? একটা বারের সাহায্যে আমি কিভাবে সেলস আর প্রফিট দুটোকে একই সাথে বুঝবো? তো তার উত্তরটা এই বারের মধ্যেই লুকিয়ে আছে। কিভাবে? দেখো, এই যে বারটা দিয়েছে তোমাকে, এই বারটা দেখো, ব্লু বারটা কত অবধি গেছে? তুমি যদি ঠিক করে দেখো, ব্লু বারটা গেছে 100 অবধি, রাইট? এবং তারপরে যে বারটা আছে সেই বারটা হচ্ছে অরেঞ্জ বার, সেটা কত অবধি গেছে? সেটা আর মাত্র 20 ইউনিট গেছে, 120 ইউনিট অবধি। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি? 1 জানুয়ারি মাসের বারটা থেকে আমরা বুঝতে পারছি যে ব্লু বারটা যেহেতু 100 অবধি গেছে, তার মানে সেলস 100 টাকার হয়েছে, এবং তারপরে অরেঞ্জ বারটা আর 20 ইউনিট গেছে, তার মানে প্রফিট অর্থাৎ অরেঞ্জ বারটা 20 টাকার আমাকে প্রফিট দেখাচ্ছে। তাহলে তোমরা বলো, ফেব্রুয়ারি মাসের এই বারটা দেখে তোমরা কি বুঝবে? হোয়াট উইল ইউ আন্ডারস্ট্যান্ড বাই সিইং দিস ফেব্রুয়ারি বার অর মার্চ বার অর এপ্রিল বার? সেলসটা 150 হয়েছে আর ওটা 40 ইউনিট গেছে প্রফিটটা। ভেরি গুড। এইভাবে আমরা কিন্তু একটা বার দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। একটা বার দিয়ে রিপ্রেজেন্ট করে দুটো বিষয়কে বা দুটো সিরিজকে একটা বার দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, সেটাকেও কিন্তু কম্বো চার্টই বলা হয়। ঠিক আছে, এবং এটার হেল্প, মানে এটা আমাদেরকে কিভাবে হেল্প করবে? এটা দেখো, দুটো চার্ট বানানোর থেকে একটা চার্টের মধ্যেই পুরোটা রিপ্রেজেন্ট হয়ে গেল, তো ব্যাপারটা অনেক সুন্দর হলো বা ব্যাপারটা অনেক ঠিকঠাকভাবে হলো। ঠিক আছে, সো দিস ইজ দ্য কনসেপ্ট। ওইটা দিয়ে বেশি ভালো বোঝা যায়, যেটা কি 2D ছিল সেটা দিয়ে ভালো বোঝা যায়। ঠিক ঠিক, একদম। ওকে, সো দিস ইজ দি কনসেপ্ট অফ দি চার্ট। ওকে, তাহলে এখনও অবধি আমরা কম্বো চার্টেরও যে কটা অপশান ছিল আমরা করে ফেললাম। এইবার তোমাদের জন্য আরেকটা যে চার্ট পড়ে আছে, যেটা হচ্ছে, দেখো আমি কিন্তু এখনও অবধি এখানে যে কটা চার্ট আছে সব কটা চার্টই করিয়েছি। আমি লাইন চার্টও তোমাদেরকে করিয়েছি, আমি কলাম চার্টও করিয়েছি, বার চার্টও করিয়েছি, পাই চার্টও করিয়েছি, ডোনাট চার্ট করিয়েছি, আমি ট্রি ম্যাপ করিয়ে দিয়েছি। সানবাসটা আলাদা করে একটা দরকার নেই, হিস্টোগ্রামটা করালাম না, দরকার পড়বে না এখানে। স্ক্যাটার প্লট আমি করিয়ে দিয়েছি। আমি এখানে তোমাদেরকে ওয়াটারফল চার্টটাও করিয়ে দিয়েছি। বাদ বাকি এই চার্টগুলো খুবই অ্যাডভান্স, এগুলো শেয়ার মার্কেটের ডেটার উপরে অ্যাপ্লিকেবল বেশিরভাগই, তো তোমাদের এগুলো খুব একটা এখন লাগবে না। আর কম্বো চার্টে আমরা
নর্মাল কিছু কম্বো চার্ট আমরা নর্মালি করে ফেললাম, এবং আলাদা করে এখানে কম্বো চার্টের অপশানও দেওয়া থাকবে। তো তুমি যদি সেই কম্বো চার্ট আলাদা করেও করতে চাও, আলটিমেটলি উইল গেট দ্য সেম থিং, বাট সেটার উপরেও তুমি অ্যাপ্লাই করতে পারো। ওকে, যেরকম আমি এই ডেটার উপরে কম্বো চার্ট অ্যাপ্লাই করলাম, এরা আলটিমেটলি একটা লাইন দিয়ে দেবে। আমরা অলরেডি যেটা করলাম দ্যাট ইজ অলসো আ ফর্ম অফ কম্বো চার্ট, এটা হচ্ছে আর একটা ফর্ম অফ কম্বো চার্ট। ঠিক আছে, এই চার্টে কি হচ্ছে, এই চার্টে দেখো সেলসটাকে বলছে আমি ব্লু কালারে রিপ্রেজেন্ট করছি, আর প্রফিটটাকে আমি অরেঞ্জ কালারে রিপ্রেজেন্ট করছি। তাহলে সেলসটার জন্য কিন্তু আলাদা করে সে একটা বক্স বা বার দিয়েছে, প্রত্যেকটা মাসের সেলসের জন্য একটা বার দিয়েছে প্রত্যেক মাসের জন্য, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। কিন্তু প্রফিটের জন্য কি আর কোনো বার দিয়েছে? প্রফিটের জন্য কিন্তু এই কম্বো চার্টে কোনো বার দেয়নি, একটা লাইন দিয়েছে। এই লাইনটা দিয়ে প্রফিটের ট্রেন্ডটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে প্রফিট কত কত ছিল কোন মাসে। এবং এখানে এই লাইনটা থেকে আমরা কি বুঝতে পারছি? এই লাইনটা থেকে আমরা বুঝতে পারছি যে জানুয়ারি থেকে ফেব্রুয়ারিতে প্রফিট একটু বাড়লো, ফেব্রুয়ারি থেকে মার্চে আরেকটু বাড়লো, মার্চের পর কিন্তু বাবা প্রফিট আবার কমে গেছে, আগের মতো কিন্তু নেই, প্রফিট অনেকটাই কমে গেছে। বোঝা গেল? এই দেখো মার্চের পরে কি হচ্ছে, প্রফিট কিন্তু কমে গেল, আবার মার্চের এপ্রিলের পর আবার বেড়েছে, এপ্রিল থেকে মের মধ্যে আবার প্রফিট বেড়েছে। সো এইটা হচ্ছে আর একটা ফর্ম অফ কম্বো চার্ট। তো সেটাও আমরা করে ফেললাম। এটাতে আর কোনো কিছু বলার সেরকম জায়গা নেই। তাহলে ইনসার্টে আমরা এখানে সবকটাই করে ফেলেছি, কম্বো চার্টও সব হয়ে গেছে, বাদ বাকি চার্টগুলো কমপ্লিট হলো। এবার হচ্ছে ম্যাপস। এই ম্যাপসের মধ্যে কি কি চার্ট আমরা দেখাতে পারি, এটা খুব সুন্দর একটা জিনিস। ম্যাপসের উপরে অ্যাপ্লাই করতে হলে কিন্তু তোমার স্টেটের ডেটা লাগবে, বা যদি তুমি কোনো কান্ট্রির ডেটা পাও তো আরও ভালো। অর্থাৎ পুরো ওয়ার্ল্ডের, ধরো আমার কাছে ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, জিম্বাবুয়ের ডেটা আছে, এই ধরনের পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রি বা বিভিন্ন দেশের ডেটা থাকলে আমি ম্যাপ চার্ট অ্যাপ্লাই করতে পারি। আবার পুরো ওয়ার্ল্ডের নয়, ধরো আমার কাছে শুধু ইন্ডিয়ারই ডেটা আছে কিন্তু বিভিন্ন স্টেটের ডেটা আছে, ভারতবর্ষেরই বিভিন্ন স্টেটের ডেটা আছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ম্যাপ চার্টটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে কথা হচ্ছে ম্যাপ চার্ট কখন অ্যাপ্লাই করা যাবে? ম্যাপ চার্ট তখনই অ্যাপ্লাই করা যাবে যখন তোমার কাছে বিভিন্ন দেশের ডেটা থাকবে, বা কোনো একটা দেশের বিভিন্ন রাজ্যের ডেটা থাকবে, কোনো একটা দেশের বিভিন্ন রাজ্যের ডেটা থাকবে। ম্যাপ চার্ট অ্যাপ্লাই করার জন্য পুরো ডেটাটাকে সবার আগে সিলেক্ট করলাম। এখানে আমার কাছে ভারতবর্ষের বিভিন্ন স্টেট, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, কর্ণাটকা, তামিলনাড়ু, তাদের ডেটা আছে, সেলসের ডেটা আছে। ইনসার্ট ট্যাবে গেলাম, গিয়ে আমি ম্যাপসে ক্লিক করলাম, ফিল্ড ম্যাপে ক্লিক করলাম, দেখো কি আসলো, ভারতবর্ষের পুরো ম্যাপটা আমার সামনে চলে আসলো, এবং সেই ম্যাপে কোন কোন জায়গার ডেটা আছে সেটাও আমার সামনে চলে আসলো। এখানে সত্যি কথা বলতে যে জায়গাগুলো ব্ল্যাক, যেমন দেখো এখানে এই সব ব্ল্যাক, এই পুরো পোর্শনটা এগুলো সব ব্ল্যাক, কেন বলো তো? কারণ এই জায়গাগুলোর ডেটা আমার কাছে নেই। যেরকম জম্মু কাশ্মীরের ডেটা তুমি এখানে দেখতে পাচ্ছ, কোথাও আছে? জম্মু কাশ্মীরের ডেটা এখানে কোথাও নেই। আমার টেবিলে কোথাও জম্মু কাশ্মীর রয়েছে? দেখো টেবিলে কোথাও আছে জম্মু কাশ্মীর? বলো। ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, কর্ণাটকা, তামিলনাড়ু, গুজরাট, রাজস্থান, কেরালা, দিল্লি, জম্মু কাশ্মীর নেই, রাইট? বিহার নেই। তো সেই জায়গাগুলো এই কারণেই ব্ল্যাক। এবার যেই জায়গাগুলো ব্ল্যাক না সেই জায়গাগুলোর ব্যাপারে বলি। অর্থাৎ প্রথমে আসি ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলটা ব্ল্যাক নয়, ওয়েস্ট বেঙ্গলে ডেটা আছে, তো ওটার কালারটা আমাকে কি দিয়েছে, ওটার কালারটা আমাকে একটু ব্লুইশ মতো একটা কালার দিয়েছে। এই কালারটা যদি তোমরা চেঞ্জ করতে চাও, কালারটাকে তোমরা চেঞ্জও করতে পারো, আমি দেখাচ্ছি সেটা কিভাবে করা যেতে পারে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু অ্যাডভান্স অনেকটাই। এই কালারটাকে তোমরা এইগুলো দিয়ে চেঞ্জ করতে পারো। এটা কি নেবে? আচ্ছা, এটা নাও নিতে পারে। হ্যাঁ দেখছি, সলিড ফিল, কালারটাকে আমি এখান থেকে এই কালারটা দিলাম, ইয়েলো করবো। আচ্ছা, ইয়েলোটা দেখতে এখানে খুব ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাও নাও ইয়েলো। গ্লো করাতে চাইলে গ্লো করাতে পারো, গ্লো করানোর জন্য কি কালার চাইছো সেটাও এখানে দিতে পারো। এগুলো প্রচুর অপশানস থাকে, ট্রান্সপারেন্সি বাড়ানো কমানোরও অনেক অপশান থাকে, তো এগুলো তোমরা করে নিতে পারো। সফট এজ যদি আনতে চাও, সফট এজ আনতে পারো। সো এটাকে মডিফাই করার অনেক অপশান থাকে। 3D ফরম্যাটে নিয়ে যেতে চাইলে 3D ফরম্যাট করতে পারো, অনেক রকম অপশান এখানে তোমরা পাবে।
এবার আমার এখানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে একটুখানি কালারের স্কেলিংটাই ফলো করো। এই হচ্ছে কালারের স্কেলিং, কালারটা যেখানে ডার্ক সেখানে তত বেশি সেল। হ্যাঁ একদম ভেরি গুড। যে জায়গায় স্কেলটা লাইট মানে কালারের স্কেলটা লাইট বা কালারটা লাইট হালকা, তার মানে সেখানে কম সেলস হয়েছে। আর যেখানে কালারের স্কেলটা ডার্ক বা ডিপ সেখানে বেশি সেল হয়েছে। যেরকম মহারাষ্ট্র 700 ইউনিট সেল হয়েছে, সব থেকে বেশি হয়তো। মহারাষ্ট্র কোথায় জানো? এইটা হচ্ছে মহারাষ্ট্র। তাহলে এই কালারটাকে দেখো অনেক বেশি ডিপ। আসি ওয়েস্ট বেঙ্গলের কথায়, ওয়েস্ট বেঙ্গল 500 মোটামুটি ভালোই সেল হয়েছে, কালারটা মোটামুটি ডিপ, খুব ডিপ না বাট মোটামুটি ভালোই ডিপ। যেখানে সেল কম হয়েছে সেরকম একটা জায়গার প্রসঙ্গে আসি এবার। যেরকম 300 আছে দিল্লি। দিল্লি যদিও খুব ছোট জায়গা, তো এখানে দিল্লিটা খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। নেক্সট হচ্ছে ধরো আমি যদি বলি রাজস্থান বা কেরালা। কেরালা কোথায়? বা রাজস্থানটাই বলি, রাজস্থানেও সেল অনেকটাই কম, 400 অনেকটাই কম। তো রাজস্থানটা দেখো, এই হচ্ছে রাজস্থান। রাজস্থানের কালারটা দেখো অনেক লাইট, অনেক হালকা। তো এই ম্যাপ চার্টটা কিন্তু পুরোটাকে আমাকে ভিজুয়ালাইজ করতে হেল্প করবে উইথ দ্য হেল্প অফ দ্য ম্যাপস, এবং সেখান থেকে কিন্তু আমরা পুরোটা জেনারেট করতে পারবো। তোমরা যারা জিওগ্রাফি স্টুডেন্ট থাকো বা যারা বিভিন্ন অন্য সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্টেই কম বেশি ম্যাপের উপরে অনেক রকম কাজ করা যায়। তো সেই পুরো কাজটা কিন্তু তোমরা এক্সেলে করে কিন্তু এই ধরনের চার্ট ক্রিয়েট করতে পারো। তোমরা তোমাদের জিওগ্রাফি বইয়ে অনেক সময় বিভিন্ন ম্যাপের ছবি দেখো, যেই ম্যাপগুলোতে ওই বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলোকে আলাদা আলাদা ছবি দিয়ে দেখানো হচ্ছে, মানে আলাদা ম্যাপ দিয়ে দেখানো হচ্ছে যে কোথায় 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়, কোথায় 100 থেকে 150-র মধ্যে হয়। সেগুলো কিন্তু এক্সেলেও আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? এবং পুরোটাই কিন্তু বাই ডিফল্ট খুব সুন্দরভাবে তৈরি করা যেতে পারে। তো এই পুরো পার্টটায় কারোর কোনো ডাউট আছে? যতটা করালাম বলো। না, নেই। সবার কাছে এটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। ইনসার্ট ট্যাবের আর একটা দুটো জিনিস আমি একটু দেখিয়ে দিতে চাইছি। এগুলোতে খুব একটা কিছু বলার নেই। ইনসার্ট ট্যাবে এই যে পিকচার ইনসার্ট করার অপশানটা, তোমাকে যদি এক্সেলে কোনো পিকচার বা ছবি ইনসার্ট করতে হয়, তুমি এই অপশান থেকে ছবি ইনসার্ট করতে পারো। এটা খুবই সহজ জিনিস, যে কেউ এটা করতে পারো। দিস ডিভাইসে পিকচারের উপরে ক্লিক করলেই এরকম 3টে অপশান আসবে। দিস ডিভাইস, স্টক ইমেজ, অনলাইন পিকচার্স। স্টক ইমেজ মানে এক্সেলের নিজের স্টকে কিছু ইমেজ থাকে, সেগুলোকে ইনসার্ট করার অপশান তোমাকে দেবে। অনলাইন পিকচার্স মানে তুমি ইন্টারনেট থেকে কোনো পিকচার ডাউনলোড করে নিয়ে এখানে ইনসার্ট করতে পারো। আর দিস ডিভাইস মানে তোমার ল্যাপটপ বা পিসি বা কম্পিউটারে যদি কোনো পিকচার অলরেডি সেভ করা থাকে বা ডাউনলোড করা থাকে, সেটাকে তুমি ইনসার্ট করতে পারো। তো আমি যদি দিস ডিভাইসের উপর ক্লিক করে ধরো এখানে এটাগুলো কার ছবি, যাই হোক, এখানে যদিও অনেক ছবি নেই আমার কাছে, সেরকম কোনো ছবি নেই, তাও আমি এই স্ক্রিনশটটা বা এগুলো ধরো, আচ্ছা আমি ইকোভিশন একাডেমির লোগোটাকেই ধরো ইনসার্ট করলাম। তো এইভাবে কিন্তু তোমরা পিকচার ইনসার্ট করতে পারো। এবার এই পিকচার ইনসার্ট করার পর এখানে প্রচুর অপশানস পাবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার অপশান পাবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করলাম, পুরো ব্যাকগ্রাউন্ডটাই ও রিমুভ করে দিল। তো যদিও এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভটা খুব একটা কাজে আসবে না, কারণ এটা একটা লোগোর উপরে কোনো দিন ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যাপ্লাই হয় না। কারেকশানে তোমরা প্রচুর অপশানস পাবে। এই বিভিন্ন ব্রাইটনেস, কন্ট্রাস্ট, বিভিন্ন অপশানে মানে কারেক্ট করার অপশান পাবে। এই যে যেমন আমি এই কারেক্টনেসটা অ্যাপ্লাই করতে পারি বা এই কারেকশানটা অ্যাপ্লাই করতে পারি, যে কারেকশানটা অ্যাপ্লাই করতে চাও অ্যাপ্লাই করতে পারো। কালারে প্রচুর অপশানস পাবে, যে কী কালারে লোগোটাকে দেখাতে চাইছো বা ছবিটার উপরে কী কালার অ্যাপ্লাই করতে চাইছো। যদি এই কালারটা অ্যাপ্লাই করতে চাই এটা রাখতে পারি, ঠিক আছে? আর্টিস্টিক এফেক্ট দিতে পারো ছবিটাকে, যে ছবিটা ইনসার্ট করেছো। ট্রান্সপ্যারেন্সি দেখো আস্তে আস্তে কমছে। তুমি যদি চাও যে খুব কম ট্রান্সপ্যারেন্সি রাখতে, এইরকম একদম কম ট্রান্সপ্যারেন্সি করতে পারো। বেশি ট্রান্সপ্যারেন্সি রাখতে হলে বেশি ট্রান্সপ্যারেন্সি রাখতে পারো। ওয়ার্ডে এইভাবেই ওয়াটারমার্ক কিন্তু কাজ করে। ট্রান্সপ্যারেন্সিটাকে কমিয়ে দিলে কিন্তু ওয়ার্ডে এইভাবে ওয়াটারমার্কটাকেও আমরা অ্যাপ্লাই করতে পারি। পিকচারকে কম্প্রেস করা যায়, চেঞ্জ করা যায়। এই পিকচারটাকে অন্য কোনো পিকচার দিয়ে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারি। পিকচারটাকে রিসেটও করা যেতে পারে। রিসেট করলে কি হবে, পিকচারটা যখন ইনসার্ট করেছিলাম তখন যে কন্ডিশনে ছিল আবার সেই কন্ডিশনেই ফেরত আসবে। এই অপশানগুলো ক্লিক করতে পারো। ফ্রেমের মধ্যে চলে আসবে তোমার ছবি, বা কালো ফ্রেমও হতে পারে, যে কোনো ফ্রেমের মধ্যে নিয়ে আসতে পারো এই অপশানগুলো অ্যাপ্লাই করে। গোল ফ্রেমের মধ্যেও নিয়ে আসতে পারো, এরকম ফ্রেমেও আনতে পারো।
আবার এরকম শ্যাডো করেও আনতে পারো পিকচারটাকে। তো এরকম বিভিন্ন অপশানস এই পিকচার ফরম্যাটে রয়েছে, এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো। পিকচারের বর্ডার দিতে পারো, বর্ডারের কালার আলাদা করে সিলেক্ট করতে পারো, এখানে যেরকম ব্লু কালার সিলেক্ট করলাম। এইভাবে পিকচারের এফেক্টটাকেও চেঞ্জ করতে পারো, গ্লো করাতে পারো পিকচারের, তারপরে সফট এজেস আনতে পারো, ঠিক আছে। পিকচারের লেআউটটাকেও, এখানে লেআউটটা দরকার নেই যদিও, পিকচারের এফেক্টে আর কি বললাম, 3D রোটেশন অ্যাপ্লাই করতে পারো। 3D রোটেশনে দেখো কী কী রোটেশন এখানে করা যেতে পারে, তো যেটা তুমি করতে চাও করতে পারো। এগুলো ধরো আমি এই 3D রোটেশনটা অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। তো এইভাবে করা যেতে পারে। এগুলো আমি জাস্ট অপশানস বলছি যেগুলো কী কী অ্যাপ্লাই করা যেতে পারে। পিকচারটাকে যদি ক্রপ করার দরকার হয় ক্রপ করতে পারো। ক্রপ করার জন্য এখানে ক্রপ অপশানে ক্লিক করবে এবং এই ক্রপ অপশানে ক্লিক করলেই তুমি এই পিকচারটাকে ক্রপ করতে পারো। ধরো আমি ইকোভিশন একাডেমি লেখাটা চাইছি না, খালি ইভিটা চাইছি, তাহলে আমি ইভিটা খালি নিয়ে আমি রেখে দেবো। দেখো খালি কিন্তু ইভিটা এখন আছে, ইকোভিশন একাডেমি পুরোটা আর নেই। এইভাবে ক্রপিংও করতে পারি। তো এই হচ্ছে পিকচার ইনসার্ট করার ব্যাপার। এক্সেলে শেপও ইনসার্ট করা যায়, এই ডান দিকে শেপ ইনসার্ট করার অপশান আছে, প্রচুর শেপ আছে এখানে। ওয়ার্ডে শেপ ইনসার্ট করার মতোই এটা, এই শেপগুলো এখানে ইনসার্ট করা যেতে পারে। এর মধ্যে তোমরা যদি চাও যে আমি কিছু লিখবো সেটাও লিখতে পারো। এই যেমন ধরো আমি এখানে লিখছি ইকোভিশন একাডেমি, এই শেপের মধ্যে কিছু লিখতে চাইলে লিখতে পারো। এবং শুধুমাত্র লেখা নয়, সেই লেখাটার কালার যদি চেঞ্জ করতে হয় সেই লেখাটার কালারও চেঞ্জ করতে পারো। সেই লেখাটার কালার ধরো আমি ব্লু চাই বা গ্রিন চাইছি বা ব্ল্যাক চাইছি, ব্ল্যাক করতে পারি, বোল্ড করে দিতে পারি, অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এইভাবে করা যেতে পারে। ফন্ট সাইজ যদি বাড়াতে চাও সেই লেখাটার, সেটাও করতে পারো। এইভাবে শেপ ইনসার্ট করা যেতে পারে। এবং শেপ ইনসার্ট করে, এটা কিন্তু ড্যাশবোর্ড যখন তোমরা বানাবে এই শেপ ইনসার্ট করে কিন্তু অনেক কাজ তোমাদেরকে করতে হবে। তো এটা হলো ইনসার্টে শেপ ইনসার্ট করার ব্যাপারটা। আইকন ইনসার্ট করতে পারো এবং 3D মডেলসও ইনসার্ট করতে পারো। 3D মডেলস অনেকের ক্ষেত্রে কাজ নাও করতে পারে ইন্টারনেট কানেক্ট না থাকলে। যদি ইন্টারনেট কানেক্ট থাকে, বিভিন্ন 3D মডেলস এখানে তোমরা ইনসার্ট করতে পারো। যেরকম আমি এই কুকুরটাকে যদি ইনসার্ট করতে চাই, তাহলে দেখো ইনসার্টে ক্লিক করলে এই কুকুরটা কিন্তু এক্সেলে চলে আসবে। একটু টাইম লাগবে লোড হতে ওটা, বাট চলে আসবে। জাস্ট গিভ সাম টাইম অ্যান্ড ইট উইল কাম। এই যে এই কুকুরটা কিন্তু এক্সেলে চলে এসেছে এবং কুকুরটা কিন্তু এক্সেলে কথাও বলছে, দেখো দেখতে পাচ্ছ তো তোমরা নাকি? কি আর কিছু কি ইনসার্ট করবো এখানে 3D মডেলে? বা কুকুরটার এখানে তোমরা অ্যালাইনমেন্টও চেঞ্জ করতে পারো, যে কুকুরটাকে সাইড দিয়ে দেখাবে না পিছন দিয়ে দেখাবে না সামনে দিয়ে দেখাবে, পুরোটাই তোমরা এখানে অ্যালাইনমেন্টে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো কুকুরটাকে যদি আমি চাই যে এই দিক দিয়ে দেখাবো, তো কুকুরটাকে এই দিক দিয়ে দেখাচ্ছি, এবার দেখো ওই দিকে মুখ করে আছে। সো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। যাই হোক, আর ইনসার্টে গিয়ে 3D মডেলস, এখানে প্রচুর মডেলস আছে, তো তোমার যেটা যেটা পছন্দ তুমি এখানে ইনসার্ট করতে পারো। ধরো আমি যদি বলি আর কি ইনসার্ট করব, একটা পান্ডা ইনসার্ট করি দেখি। না পান্ডা নেই এখানে, আবার ডাইনোসর নেই, ডাইনোসর। যাই হোক ঠিক আছে, মোটামুটি এগুলো তোমরা ট্রাই করবে। স্মার্ট আর্টে এক্সেলে স্মার্ট আর্টটা কী করে কাজ করতে হয়, এটা ক্লাসিফিকেশানের একটা কেস। এই স্মার্ট আর্টের প্রবলেমটা আমরা কালকে ক্লাসে করব, ঠিক আছে, আজকের ক্লাসে আর নয়। স্মার্ট আর্টের ব্যাপারটা আমরা কালকের ক্লাসে করব এবং আমরা অলমোস্ট, আমাদের কিন্তু আর খুব বেশি ক্লাস বাকি নেই, আমরা কিন্তু অলমোস্ট কভার করে ফেলেছি এক্সেলের মোস্ট অফ দ্য থিংস। ওকে, এখানে পেজ লেআউট বা এই ব্যাপারগুলো খুব সিম্পল, আমার মনে হয় এগুলোর মধ্যে বেশ কিছুটা তোমাদের হয়েওছে অলরেডি। সো আমরা কিন্তু অনেকটাই আমাদের পার্ট কমপ্লিট করে ফেলেছি, ঠিক আছে। তো নেক্সট ক্লাস যেটা কালকে হবে সেখানে আমরা এই বাদবাকি জিনিসগুলো পড়বো। স্মার্ট আর্ট কী করতে হয়, স্ক্রিনশট কী করে ইনসার্ট করতে হয়, বাদবাকি এখানে সবই হয়ে গেছে। লিঙ্ক, কমেন্ট, টেক্সট এগুলো সবই করেই দিয়েছি, বা না এগুলো লিঙ্ক কমেন্ট এগুলো খুব ছোটো ছোটো জিনিস আমি করিয়ে দেবো, আর বাদবাকি জিনিসগুলো তারপরে হবে, ঠিক আছে। এখন অবধি কারোর কোনো ডাউট থাকলে বলো, আদারওয়াইজ উই উইল র্যাপ আপ দ্য সেশন। থ্যাংক ইউ স্যার। কোনো ডাউট নেই তাই তো?